বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে বিরামপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখা ও আমি মোহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং উপরওয়ালার অশেষ রহমতে এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ ৮ থেকে ১০ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় আমি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক বিজ্ঞান, বিরামপুর আইসিটি স্কুল, বিরামপুর দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে দেখতে পাচ্ছ তোমরা, বিজ্ঞান শ্রেণী হচ্ছে ষষ্ঠ, অধ্যায় হচ্ছে দ্বিতীয়, পাঠ হচ্ছে ৮ থেকে ১০। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ শিরোনাম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মানবদেহের অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। যে আজকের পাঠ শিরোনাম হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী এবং মেরুদণ্ডী প্রাণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু তোমরা একটু মনোযোগী হও, তাহলে দেখা যাবে যে তোমাদের এখানে ক্লাসে পড়া ক্লাসে হয়ে যাবে, এটুকু আমি আশা করি। কারণ তোমরা একটু মনোযোগী ক্লাসটা শুনবা, তাহলে দেখবা যে অনেকটাই তোমাদের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো দেখি। প্রথমে আমরা দেখে নিব যে শৃঙ্খল, যে আজকের এই পাঠে পাঠ ৮ থেকে ১০, যে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, এই দুই প্রাণীর যে শৃঙ্খল তোমরা এই আজকের ক্লাস শেষে তোমরা কি কি শিখবা, সেটা আমরা শুরুতে একটু দেখে নিই, যে তোমরা কি কি শিখবা বা কি কি সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা অমেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। যে অমেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝায় সে সম্পর্কে সেটা ব্যাখ্যা করতে পারবে তোমরা এবার শেষে। এরপর হচ্ছে মেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর যে এই মেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝায়, মূলত কি বোঝায়, এর বৈশিষ্ট্য এবং এর ব্যাখ্যা তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা মেইন টপিকসে যাই। দেখো পার্ট ৮-এ আমরা দেখতে পাচ্ছি যে অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। এই যে মেরুদণ্ডী, আমরা জানি, তোমরা এটা থেকে জানো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মেরুদণ্ডী প্রাণী হলো যে সকল প্রাণী মেরুদণ্ড নেয়, অর্থাৎ মেরুদণ্ড যে নাই তাকে মূলত আমরা মেরুদণ্ডী প্রাণী বলা হয়। সেটা আমরা অনেক আগ থেকে জানি, আমরা এটার বিস্তারিত একটু হলেও জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দাও, যে একটি আস্ত বা গোটা রান্না করা মাছ নেই, একটি আস্ত বা গোটা রান্না করা মাছ নেই, আস্তে আস্তে মাছের নরম অংশগুলো সরিয়ে নেই। আমরা মনে করো যে একটা ইলিশ মাছ নিয়ে আসলা, তোমার বাবা নিয়ে আসলো, নিয়ে আসার পরে মাংসটা কি করবো, যে আস্তে তারপর কি মাছটা রান্না করলো পুরোটাই, মনে করো সে এতটুকু, অথবা কই মাছ ধরো, মাছটা পুরোটাই রান্না করলো, রান্না করার পর আস্তে আস্তে কি করবো, মাছের যে নরম অংশগুলো সরিয়ে নিই। অর্থাৎ আমরা যে মাছ নরম অংশগুলো আমরা কি করি, আমরা খাই, খাওয়ার পরে যে বাকি অংশটুকু কাঁটা, যেটাকে আমরা বুঝে থাকি, মূলত যে সরিয়ে নেই, যেন মাছের লম্বা কাঁটাটি ভেঙে না যায়। আর লক্ষ্য করতে হবে, এমন ভাবে সরিয়ে নিতে হবে যে মাছের ভিতরে যে লম্বা কাঁটাটি এটি যেন ভেঙে না যায়। হুম ভেঙে না যায়। এবার পড়ে থাকা কাঁটাটি লক্ষ্য করি, মাছের ঘাড় থেকে লেজ পর্যন্ত যে শক্ত দণ্ডের মতো লম্বা কাঁটাটি দেখতে পাই, সেটি মূলত হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ড। তদ্রূপ আমাদের মানুষেরও গরু ছাগল থেকে শুরু করে নেই সবগুলো, অর্থাৎ এই ঘাড়ের নিচ থেকে শুরু করে নেই এই যে শেষ পর্যন্ত কোমরের উপর পর্যন্ত যে আমরা অংশটি ঘাড়, মেরুদণ্ড আমরা লক্ষ্য করি, এটা মূলত মেরুদণ্ড। তারপর অনেক সময় গরু জবাই করি, গরু জবাই করার পর যে মেরুদণ্ড আমরা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তদ্রূপ এই একই রকম, এটি মূলত হচ্ছে মেরুদণ্ড। এবার দেখো যে এবার তোমরা সবাই তোমাদের পিঠের মাঝ বরাবর হাত দাও।
এই যে আমাদের পিঠের যে মাঝ বরাবর হাত দেই, তাহলে লক্ষ্য করবা যে এই যে পিঠের মাঝ বরাবর হাত দেই, হাত দেওয়ার পরে যে ঘাড় থেকে শুরু করে এই যে পিছনে যে আমরা একটু চিত্রটার দিকে খেয়াল করি তাহলে আরো ক্লিয়ার হবো আমরা, যে এই যে এখান থেকে ঘাড়ে আমরা হাত দিব, ঘাড় থেকে অর্থাৎ এইখান থেকে শুরু করে অর্থাৎ আমাদের এই ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা এইখানে খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের, অর্থাৎ এটা যদি আমরা উল্টায় দেই তাহলে দেখা যাবে আরো ক্লিয়ার বোঝা যেতে আর কি, যে ঘাড় থেকে শুরু করে পিঠের অর্থাৎ কোমরের উপর পর্যন্ত পিঠের মাঝ বরাবর যে শক্ত লম্বা, যে শক্ত যে লম্বা, হ্যাঁ, যে শক্ত লম্বা হাড়ের দণ্ড অনুভব করছি, সেটি মূলত হচ্ছে মেরুদণ্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই যে আমরা যেটা লক্ষ্য করতেছি ভিতরে শক্ত যে দণ্ডটি আমরা লক্ষ্য করতেছি মূলত সেটি হচ্ছে মেরুদণ্ড, এটি হচ্ছে মেরুদণ্ড। এরপর আমরা জানবো যে অমেরুদণ্ডী প্রাণী এবং মেরুদণ্ডী, পার্ট 9 থেকে 10 দেখো যে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এরপর আমরা দেখবো যে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, একটু ভালো করে খেয়াল করি। অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, যে দেখো যে অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই। আমরা জানি যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আর এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না। আর এই যে দেখো চিত্রের মাঝে যেমন ধরো যে মাছির ভিতরে কি কঙ্কাল থাকে? না। এরপর কেঁচো আমরা লক্ষ্য করতেছি, কেঁচোর ভিতরে কঙ্কাল থাকে না, থাকে না। মশা এর উপরেও থাকে না। জোঁকের ভিতরেও কঙ্কাল থাকে না। অর্থাৎ যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে না তাকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না, চোখ সরল প্রকৃতির। মনে রাখতে হবে তোমাদের যে এই যে এদের চোখ হচ্ছে সরল প্রকৃতির, বা একটি চোখের মধ্যে অনেকগুলি চোখ থাকে। এদের একটি চোখের মধ্যে অনেকগুলি চোখ থাকে যাকে পুঞ্জাঙ্খী বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে একটি চোখের মাঝে অনেকগুলি চোখ থাকে তাকে পুঞ্জাঙ্খী বলা হয়। এদের লেজ নেই। লেজ কি দেখতে পাচ্ছ কোনোটাতে? না। অতএব এদের চোখের ভিতরে অনেকগুলি চোখ থাকে, এদের চোখের ভিতরে অনেকগুলি চোখ থাকে যার কারণে এদেরকে বলা হয় পুঞ্জাঙ্খী। আর এদের লেজ থাকে না, অর্থাৎ লেজ অনুপস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো যে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। আর অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোট হয়। এদের মাঝে অমেরুদণ্ডী প্রাণীর মাঝে আকারে কোনোগুলো একেবারে ছোট হয়, আবার এদের খালি চোখেও দেখা যায় না। এবং অমেরুদণ্ডী প্রাণীর মাঝে অনেক প্রাণী আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যেগুলো দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এদের খালি চোখে দেখা যায় না, যেমন অ্যামিবা। যেমন অ্যামিবা তোমরা পড়ছো প্রথম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে শুরুতে দেখবে অ্যামিবা, অ্যামিবা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি অ্যানিমেলা। অর্থাৎ এই অ্যামিবা যেটাকে পড়ছো অ্যামিবা, এই অ্যামিবা, এই অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যামিবাটা হচ্ছে এককোষী প্রাণী। এদেরকে খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো কেঁচো, জোঁক, এই যে দেখতে পাচ্ছ কেঁচো, তারপর হচ্ছে জোঁক একদলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। তারপর হচ্ছে মাছি আমরা দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে মশা দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে প্রজাপতি আমরা দেখতে পাচ্ছি। একদল ভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহে অনেকগুলি খণ্ডে বিভক্ত থাকে। আর এদের দেহে অর্থাৎ জোঁকের, এই যে দেখতেই পাচ্ছ তোমরা যারা হাতে দেখছো অর্থাৎ প্র্যাকটিক্যালি তোমরা যারা দেখছো যে জোঁকে দেখবা যে অনেকগুলি খণ্ড থাকে। এরা শিকা দিয়ে চলাফেরা করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরো উপরের ক্লাসে উঠলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এরপরে দেখো যে শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী। যে শামুক তোমরা চিনো, যে শামুক, এরপর হচ্ছে ঝিনুক নদীতে পাওয়া যায়, এগুলো হচ্ছে এরা আরেক দলভুক্ত প্রাণী। এদের দেহ অনেকগুলি খণ্ডে বিভক্ত নয়। এদের দেহ যেমন আমরা চোখ এবং কেঁচোর দেহ দেখলাম যে অনেকগুলো খণ্ডে বিভক্ত, কিন্তু তদ্রূপ ওই শামুক এবং কি বলে ওটাকে শামুক, এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী। আর এই শামুক ও ঝিনুকের দেহে অনেকগুলো খণ্ড থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এবং দেহে সাধারণত শক্ত ফলসে আবৃত থাকে। এদের দেহে কি, যে শামুকের উপরের আবরণটা যেটাকে শক্ত ফলস দ্বারা আবৃত, শামুক এবং ঝিনুক দুটারই উপরেরটা হচ্ছে শক্ত ফলস দ্বারা আবৃত, ভিতরে হচ্ছে সফট নরম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাংসল পা থাকে। আর এদের কি, যে শামুক এবং ঝিনুকের মাংসল পা থাকে। প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, ইউপোকা ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী।
অনেক সময় তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন মাঝে আসে যে মাছি কোন দলভুক্ত প্রাণী বা মশা কোন দলভুক্ত প্রাণী। এরা হচ্ছে পতঙ্গ দলভুক্ত প্রাণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় জ্ঞানমূলক এরকম কোশ্চেন হয় তোমাদের, এবং বহু নির্বাচনী বিশেষ করে কোশ্চেন হবে এরকম। এরপর দেখো, পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। আর এই পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। এদের দেহ তিনটি অংশে বিভক্ত, যথা মস্তক, বক্ষ ও উদর। এটা মনে রাখতে হবে যে পতঙ্গ দলভুক্ত প্রাণীদের তিনটি অংশে বিভক্ত, একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে উদর, আরেকটা হচ্ছে কি মস্তক, উদর, আরেকটা হচ্ছে বক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাঙ্কি থাকে, সন্ধিযুক্ত পা থাকে এবং পুঞ্জাঙ্কি থাকে। অনেক পতঙ্গ আমাদের উপকার করে, আবার এদের মাঝে অনেক পতঙ্গ কি করে, আমাদের উপকার করে। এরা উপকারী পতঙ্গ, যারা এদের মাঝে অনেক পতঙ্গ আছে যারা উপকার করে, তাদেরকে উপকারী পতঙ্গ বলা হয়। যেমন এই যে আমরা চিত্রের মাঝে একটু খেয়াল করি, মৌমাছি, এরপর হচ্ছে রেশম পোকা ইত্যাদি। এরপর আমরা জানবো যে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ জানলাম যে অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, এখন আমরা জানবো যে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে, আমরা জানি যে সকল প্রাণীর মেরুদণ্ড থাকে তাকে মূলত মেরুদণ্ড প্রাণী বলা হয়। আর এদের মেরুদণ্ড আছে, দেহের ভিতর কঙ্কাল থাকে। আর এদের দেহের ভিতরে কি থাকে, কঙ্কাল থাকে। শিক্ষার্থী বন্ধুরা, যেমন ওই যে আমরা দেখলাম উদাহরণ একটা দিলাম যে কই মাছ যদি আমরা উপর থেকে আলতু করে ছড়াই নেই, ভিতরে যে কাটাটে থাকে, মূলত এটি হচ্ছে মেরুদণ্ড। তদ্রূপ প্রাণীদের যাদের মেরুদণ্ড থাকে, যেমন মানুষ থেকে শুরু করে মানুষের ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত পিছনের যে লম্বা দণ্ডের মতো অংশটুকু, মূলত এটি হচ্ছে মেরুদণ্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে দেহের ভিতরে কঙ্কাল থাকে, পাখনা বা 2 জোড়া পা থাকে, চোখ সরল প্রকৃতির। তাহলে মেরুদণ্ডী প্রাণীর চোখ কি সরল প্রকৃতির, এদের পাখনা থাকে এবং 2 জোড়া পা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাখনা বা 2 জোড়া পা থাকে। এবার মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ আছে, এটা মনে রাখতে হবে তোমাদের, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন আসতে পারে যে মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীদের লেজ থাকে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আর এই মেরুদণ্ড প্রাণীরা কি করে, এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের মধ্যে এরপর হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। আর এই মেরুদণ্ডী প্রাণীদের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যতার ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীতে বেশ কয়েকটি প্রকারে ভাগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই মনে রাখতে হবে, অনেক সময় এই প্রশ্নটা তোমাদের আসে যে এরা মেরুদণ্ডী প্রাণীরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়। মেরুদণ্ডী প্রাণীরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। অনেক সময় আসে যে মানুষ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়, মানুষ ফুসফুস। এরপর হচ্ছে মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়, এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে যে মাছ হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে যে মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে এদেরকে ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। এই যে আমরা দেখতে পাচ্ছি মাছ, আর এই সকল ধরনের মাছ হচ্ছে মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। এরা পানিতে বাস করে। এরা কোথায় বাস করে, এই মাছ হচ্ছে পানিতে বাস করে। বেশিরভাগ মাছের গায়ে আইস থাকে। আর এই বেশিরভাগ মাছের গায়ে কি থাকে, আইস থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন ইলিশ, রুই, কই মাছ ইত্যাদি। আবার কতগুলোর আইস থাকে না, আবার কতগুলো মাছের আইস থাকে না, তার মধ্যে হচ্ছে মাগুর মাছ, এরপর হচ্ছে শিং মাছ, এরপর হচ্ছে ট্যাংরা মাছ। এই সকল মাছে কি আইস থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যাংরা, বোয়াল ইত্যাদি। আবার দেখো যে মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়, মাছ হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। দেখো যে মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের পাখনা আছে, এদের কি আছে, পাখনা আছে। পাখনাতে তারা কি করে, সাঁতার কাটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে মাছ সম্পর্কে জানলাম, যে সকল মৎস্য, অর্থাৎ এই মনে রাখতে হবে তোমাদের, এখান থেকে অনেক অনুধাবনমূলক প্রশ্নও হয় এবং বহুনির্বাচনী প্রশ্নও হয়, জ্ঞানমূলক প্রশ্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে সে কারণে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সকল ধরনের মাছ হচ্ছে মৎস্য, অর্থাৎ ফিশারিজ যেটাকে বলা যায়, ইংরেজি নাম হচ্ছে ফিশারিজ, মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। এরপরে দেখো আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি ব্যাঙ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাঙ কোন ধরনের প্রাণী, ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী। ব্যাঙ কি উভচর প্রাণী। এরা জল এবং স্থল উভয়ে চলাচল করতে পারে, উভয়ে বসবাস করতে পারে, যার কারণে এদেরকে উভচর প্রাণী বলা হয়। দেখো একটু যে এদের জীবনের
কিছু সময় ডাঙ্গায়, অর্থাৎ ডাঙ্গায় বলতে কিছু সময় ডাঙ্গায় এবং কিছু সময় পানিতে। আর ডাঙ্গায় বলতে শুকনা, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে পুকুর অথবা ডাঙ্গা নালা আছে, এরকম জায়গার উপরে যে উঁচু জায়গাগুলোতে ডাঙ্গা, এই ডাঙ্গায় বসবাস করে। এবং কিছু সময় এরা কোথাতে বসবাস করে, পানিতে বাস করে। এদের ত্বকে লোম থাকে, অর্থাৎ ব্যাঙের ত্বকে কি থাকে, লোম থাকে। লোম, আইস বা পালক কিছুই থাকে না, সরি, যে ব্যাঙে সরি 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 এদের ত্বকে লোম, এরপর হচ্ছে আইস বা পালক কিছুই থাকে না। মনে রাখতে হবে তোমাদের এই বৈশিষ্ট্যের মাঝে, যে ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী, এদের ত্বকে লোম, আইস বা পালক কিছুই থাকে না। এদের থাকে কি, এদের দুই জোড়া পা, ব্যাঙের দুই জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। আর ব্যাঙের পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা বা পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। অর্থাৎ ব্যাঙাচি অর্থাৎ ব্যাঙের পোনা, যখন আমরা দেখি যে ব্যাঙের পোনা, অর্থাৎ যারা গ্রামে বসবাস করো তারা বলতে পারবে যে ব্যাঙের পোনাটা দেখতে একেবারে টাকি মাছ, এই টাকি মাছের মতো দেখায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাঙের পোনা যখন থাকায়, যখন অর্থাৎ ব্যাঙের পোনা অবস্থায় থাকে, অর্থাৎ তাকে বলা হয় ব্যাঙাচি। আর ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আর যখন পরবর্তী পরিণত বয়স হয়, তখন তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শেষের দুটা লাইন তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কেননা এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে আমরা দেখতে পাচ্ছি টিকটিকি, চিত্রের মাঝে দেখতে পাচ্ছি টিকটিকি। টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এবং বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, যে টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি এগুলো হচ্ছে সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে রেপ্টেলিয়া, যার ইংরেজি নাম হচ্ছে রেপ্টেলিয়া, সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। এরা বুকে ভর দিয়ে চলে। এরা কি করে, এরা বুকে ভর দিয়ে চলে, আঙ্গুলে নখ হাত থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়। এরা বুকে ভর দিয়ে চলে, এদের আঙ্গুলে নখ থাকে এবং ডিম পাড়ে এবং ডিম ফুটে কি হয়, বাচ্চা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এরা কি করে, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আর এই সরীসৃপভুক্ত প্রাণী এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে রাখতে হবে তোমাদের অবশ্যই। সরীসৃপ যেটাকে হলো সরীসৃপ, যার ইংরেজি নাম হচ্ছে রেপ্টেলিয়া। আর এই সরীসৃপভুক্ত প্রাণীদের তোমাদের নাম মনে রাখতে হবে। এইগুলো তোমাদের বইয়ে অন্তত পক্ষে আছে, এইগুলো রাখার চিন্তা ভাবনা করো, কারণ এই বইয়ের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন হয়। যেমন টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি এগুলো হচ্ছে সরীসৃপযুক্ত প্রাণী। এরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়, এরকমও কোশ্চেন হয় যে এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো হাঁস, মুরগি। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে হাঁস এবং মুরগি। দেখো যে হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি পাখি পক্ষীকুল শ্রেণীভুক্ত প্রাণী। আর এই হাঁস থেকে শুরু করে নিয়ে দোয়েল পর্যন্ত, অর্থাৎ হাঁস, মুরগি, কবুতর, দোয়েল পাখি ইত্যাদি হচ্ছে পক্ষীকুল, যার ইংরেজি এভাইস, অর্থাৎ পক্ষীকুল বা এভাইস শ্রেণীভুক্ত প্রাণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে, কেননা এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হয়। এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে। এই যে দেখতে পাচ্ছ যে এদের দেহ, হাঁস মুরগি, এদের দেহ পালক দ্বারা আবৃত থাকে। পালক পাখি চিনার একটা প্রধান বৈশিষ্ট্য। আর এই পালক হচ্ছে পাখি চিনার একটা প্রধান বৈশিষ্ট্য, কারণ পালকের কারণে সে উঠতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নাই, এটা মনে রাখতে হবে। যে অর্থাৎ এই পালকটা হচ্ছে পাখি চিনার একটা পালক চিনার একটা প্রধান বৈশিষ্ট্য, কারণ এই পালক পাখি ছাড়া আর কোনো প্রাণীর নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর বেশিরভাগ পাখি আছে যারা উড়তে পারে, আর এদের মধ্যে থেকে, অর্থাৎ বেশিরভাগ পাখি আছে যারা এই পালকের কারণে এরা উড়তে পারে। যেমন উট পাখি, পেঙ্গুইন এবং আরো কিছু পাখি আছে যারা উড়তে পারে না, পাখি ডিম পাড়ে। আবার দেখো যে বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে, বিশেষ করে পাখি, দোয়েল পাখি থেকে শুরু করে, হাঁস মুরগি থেকে শুরু করে নিয়ে কবুতর, এরপর হচ্ছে শুরু করে তারপর হচ্ছে কি বলে ওকে, কাক থেকে শুরু করে সবাই উঠতে পারে। শুধু উঠতে পারে না যে সকল প্রাণী, সেগুলোর নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে উট পাখি, পেঙ্গুইন এবং আরো কিছু পাখি আছে যারা উঠতে পারে না। পাখি কি করে, পাখি ডিম পাড়ে। অবশ্যই মনে রাখতে হবে যে পাখি ডিম পাড়ে। এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি মানুষের চিত্র দেখতে পাচ্ছি।
আর হচ্ছে ইঁদুরের চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, অর্থাৎ বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। এগুলোকে বলা হয় স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। অর্থাৎ মানুষ থেকে শুরু করে নিয়ে গরু, ছাগল এবং ইঁদুর থেকে শুরু করে নিয়ে এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণীযুক্ত প্রাণী, স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। মানুষ ও এই দলের অন্তর্ভুক্ত, মানুষও এই দলের অন্তর্ভুক্ত। আর স্তন্যপায়ী প্রাণী দলেও আমরাও, অর্থাৎ হিউম্যান মানুষও আমরা এই দলের প্রাণী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্তর্ভুক্ত। এই দলের এদের দেহে লোম থাকে। এদের দেহে কি থাকে? লোম থাকে। বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। এদের দেহে লোম থাকে। বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। মায়েরা বাচ্চা প্রসব করে। মায়েরা কি করে? বাচ্চা প্রসব করে। এবং স্তন্যপায়ী প্রাণী মাছ কি আছে? স্তন্যপায়ী প্রাণী মাছ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান। অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী যেগুলো আছে সেগুলো মাছ, সাপ, ব্যাঙ, পাখি থেকে এরা বুদ্ধিমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদের মস্তিষ্ক আছে, মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই তোমাদের, যে স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্ক থাকে এবং দেহের গঠন বেশ উন্নত প্রকৃতির। স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্ক এবং এদের গঠন বেশ উন্নত প্রকৃতির। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যের পরে যে তোমাদের এই পাঠে, অর্থাৎ এই পাঠে তোমাদের যে বাড়ির কাজ, এই বাড়ির কাজের যে প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর মাঝে কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমাদের আসে, সে কোশ্চেন হয়, সে কারণে তোমাদের এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নিতে হবে উত্তরগুলো। দেখো আমি দিচ্ছি তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন, যে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? সেলেন্টরন কি? পঞ্চাঙ্গি কি? সরীসৃপ কি? মেরুদণ্ড কি? উভচর বলতে কি বোঝায়? অর্থাৎ উভচর প্রাণী বলতে কি বোঝায়, এরকমও কোশ্চেন আসতে পারে। মূলত উভচর বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো তোমাদের সুন্দর করে করে নিতে হবে। আমি বারবার বলতেছি, কেননা এগুলোর মাঝে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। এরপর দেবো যে অনুধাবনমূলক প্রশ্ন। যে অনুধাবনমূলক প্রশ্ন প্রথমে আসতেছে কি? মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে দুটি পার্থক্য লেখো। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীরা সবচেয়ে বুদ্ধিমান কেন? যে স্তন্যপায়ী প্রাণীরা এরা সবচেয়ে বুদ্ধিমান কেন? এরপর হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মানুষ কেন সর্বশ্রেষ্ঠ? মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মানুষ কেন সর্বশ্রেষ্ঠ? কোন ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন? যে কোন ব্যাংক আমরা দেখে আসলাম, এই কোন ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন? এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে প্রজাপতি পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাও তোমাদের পরীক্ষায় আসে। এরপর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী কাকে বলে? উদাহরণ সহ লেখো। স্তন্যপায়ী প্রাণী, এই স্তন্যপায়ী প্রাণী কাকে বলে? উদাহরণ সহ লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে, কারণ এইগুলোর মাঝেই তোমাদের পরীক্ষার প্রশ্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আর শেষে যে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হলো, যে অনুধাবন এবং জ্ঞানমূলক এই পাঠের, এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে পড়ে নিও, কেননা এগুলোর মাঝে থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।